আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা আলোচনা করব সমাজসেবা অধিদপ্তরের বিশাল একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে। অনেকগুলো পোস্ট, প্রায় 1400+ পোস্ট। আসলে সুবর্ণ একটি সুযোগ যারা অনেকদিন ধরে বেকার আছেন বা নতুন যারা চাকরি প্রত্যাশী। এখানে অনেক পোস্ট হয়, প্রায় 1495টি পোস্ট হয়। সেখানে আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ যে কোনো একটি পদে বা পোস্টে আপনারা নিজেদের অবস্থান বা নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে চাকরিটি অর্জন করতে পারেন। এখন পে স্কেল দিলে তো চাকরি সোনা হরিণের স্থানে ডায়মন্ড হরিণ হতে চলেছে। এখন চলুন আমরা শুরু করি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এর পাশাপাশি প্রতিটি পদের কি কি যোগ্যতা আছে সেই সম্পর্কেও আলোচনা করব এবং কিভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। এই যে বই সাজিয়ে রেখেছি, এগুলো কিভাবে আমরা পড়ব বা কিভাবে প্রস্তুতি নিব বা কম্পিউটার শিখবো সেই সম্পর্কে আলোচনা করব। আসলে অনেকগুলো পদ, প্রায় কতগুলো সিরিয়ালে, প্রায় 52টি পদ। হ্যাঁ, একটু সময় লাগবে, ধৈর্য সহকারে সবাই শোনার চেষ্টা করবেন। এখন বলে রাখি যে আবেদন শুরু হবে যে 2/6/2026, অর্থাৎ জুন মাসের 2 তারিখ থেকে শুরু হবে আবেদন। আর আবেদন জমা দানের শেষ তারিখ হবে 23/6/2026 পর্যন্ত, মানে জুন মাসের 23 তারিখ পর্যন্ত। এর ভিতরে একটু কথা আছে যে 27 মার্চ 2024 তারিখে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে কেউ যদি আবেদন করে থাকেন তাহলে ওই একই পদে আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আরেকটি হচ্ছে 9 জুন 2024-এও যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে পদে আবেদন করেছিলেন ওইটাতে আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখন আমরা প্রথম থেকে শুরু করি। যে 1 নম্বর ক্রমিকে বর্ণিত যে পদটি আছে সেটা হচ্ছে প্রধান সহকারী। আমি আপনাদের আলোচনার সুবিধার্থে প্রিন্ট করে নিয়েছি, এটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা যখন ভিডিওটি দেখবেন বা আলোচনা শুনবেন তখন আহ, আহ, একটা কপি নিতে পারেন যাতে বোঝার সুবিধার্থে, অথবা আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি আগেই হচ্ছে চোখ বুলিয়ে নিতে পারেন। হ্যাঁ, এখন হচ্ছে প্রধান সহকারী পদ। প্রধান সহকারী পদ হচ্ছে 18টি পদ রয়েছে 13 গ্রেডের। এটার শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানায় প্রশিক্ষণ প্রাপ্ত। হ্যাঁ, এই স্নাতক ডিগ্রি আমি আগেও বলেছি যে শুধু স্নাতক ডিগ্রি যদি বলে তাহলে হচ্ছে অনার্স পাস। হ্যাঁ, আর যদি স্নাতক বা সমমান ডিগ্রি বলে তখন হচ্ছে ডিগ্রি পাস যারা আপনারা আছেন তারা আবেদন করতে পারবেন। এখানে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 35 বছর, অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হচ্ছে বয়সসীমা 35 বছর, আর স্বাভাবিকভাবে হচ্ছে যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 32 বছর। এখন কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত, এখানে হচ্ছে 6 মাস ব্যাপী যে কারিগরি বোর্ডের অধীনে যে প্রশিক্ষণ কর্মশালা হয়, সেই প্রশিক্ষণ নিয়ে আপনারা সার্টিফিকেট অর্জন করতে পারেন, অথবা যুব উন্নয়ন বা যে কোনো মাধ্যমে 3 মাসে একটা কোর্স আছে সেটাও আপনারা গ্রহণযোগ্য কম্পিউটার সার্টিফিকেটের ক্ষেত্রে। হ্যাঁ, তবে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হয় বেশি। তবে তারপরেও মূল কথা হচ্ছে যে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় যেই পাশ করবে সে তো ভাইবা পর্যন্ত যাবে। তার জন্য চাকরি পাওয়ার পথ খুব সহজ হবে। হ্যাঁ, এই জন্যই বলি যে আসলে বর্তমানে যত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে প্রায়ই চাকরি পরীক্ষাতেই হচ্ছে কম্পিউটার অভিজ্ঞতা চাচ্ছে। হ্যাঁ, সে কারণে আপনারা অবশ্যই পড়াশোনার পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ নিবেন এবং সার্টিফিকেট অর্জন করবেন এবং নিয়মিত টাইপিং প্র্যাকটিস করবেন। প্রতিদিন প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনারা টাইপিং প্র্যাকটিস করুন, বাংলা আধা ঘন্টা, ইংরেজি আধা ঘন্টা। কারণ এই টাইপিং স্পিডের উপর নির্ভর করবে যে আপনি ব্যবহারিক পরীক্ষায় পাশ করবেন কি ফেল করবেন। তো সেই কারণে আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন নিয়মিত, কারণ প্রায় পরীক্ষার্থী এই ব্যবহারিক পরীক্ষায় ফেল করে। হ্যাঁ, এরপরে পদটি আছে হচ্ছে কম্পিউটার অপারেটর। 4টি পদ, এখানে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি চেয়েছে। এখানে কম্পিউটারের প্রতি মিনিটে বাংলায় 25টি শব্দ এবং ইংরেজিতে 30টি শব্দের গতি সম্পন্ন হতে হবে। হ্যাঁ, এই যে বিষয়টা আমি আলোচনা করলাম যে কম্পিউটার শেখার কোনো বিকল্প নাই এবং নিয়মিত কম্পিউটার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এর পরবর্তী পদটি আছে
ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটাও 13 গ্রেড, এটাও 5টি। এখানে দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। হ্যাঁ, এইখানে একটি অপশন আছে যে স্নাতক বা সমমানের ডিগ্রি, যে যারা ডিগ্রি পাশ করেছেন 3 বছর মেয়াদি, তারা এই 3 নম্বর ক্রমিকে বর্ণিত এই পদটিতে আবেদন করতে পারবেন। এইখানে অবশ্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা তো অবশ্যই থাকতে হবে। এর পাশাপাশি 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50টি শব্দ এবং ইংরেজিতে 80টি শব্দ গতিসম্পন্ন হতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরে, হ্যাঁ, প্রতি মিনিটে বাংলায় 25টি, ইংরেজিতে 30টি শব্দের গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন, এগুলো হচ্ছে সহজ জিনিস। যারা কম্পিউটার ট্রেনিং করেন বা কম্পিউটার বা ল্যাপটপ যাদের থাকে, তারা এই বেসিক জিনিসগুলো জানা থাকে। হ্যাঁ, আর এই পদটিতে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এর 4 নম্বর ক্রমিকে বর্ণিত পদটি হচ্ছে সহকারী শিক্ষক, এটাও 13 গ্রেড, স্থায়ী রাজস্ব খাতের পদ। যেগুলো বললাম এখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে পাশাপাশি দিয়েছি স্থায়ী এবং অস্থায়ী। অস্থায়ী বলতে বোঝায় হচ্ছে চুক্তিভিত্তিক বা যে কোনো একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, কিন্তু স্থায়ী পদগুলো হচ্ছে 2 বছর। সাধারণত এই চাকরিগুলোতে 2 বছর আপনি চাকরি করার পর স্থায়ী হিসেবে গণ্য হয়। এখন সহকারী শিক্ষক হচ্ছে 3টি পদ আছে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন অর্থাৎ বিএড কোর্সধারী ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে ইনস্ট্রাক্টর 2টি পদ, এখানে স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা থাকতে হবে। এরপরে ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স 3টি পদ, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারেন, কিন্তু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অবশ্যই ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল ইলেকট্রিক, অর্থাৎ এই কোর্সের ক্ষেত্রে যারা হচ্ছে কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ যারা হচ্ছে যে পলিটেকনিক্যাল স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই বিষয়ে অগ্রাধিকার বেশি। পরবর্তী পদটি হচ্ছে 7 নম্বর স্টোরিও টাইপিং মেশিন অপারেটর। হ্যাঁ, কোনো স্বীকৃত বোর্ড হতে 2য় বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এর পরবর্তী পদ 8 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, 4টি পদ। হ্যাঁ, এখানেও আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ অনার্স এবং যারা 3 বছর মেয়াদী ডিগ্রি পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন। এরপরে কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরী ইংরেজিতে 30, বাংলায় 25 থাকতে হবে। 60 লিপিতে 70টি শব্দ, বাংলায় 45টি শব্দ থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, এগুলো জানা থাকতে হবে। হ্যাঁ, আসলে এগুলো কমন, দেখেন প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতেই বা প্রতিটি পদে হচ্ছে কম্পিউটার প্রায় যাচ্ছে। হ্যাঁ, আগামীতেও যাবে। এই কারণে এখন থেকে আপনারা কম্পিউটার শেখার পিছনে পর্যাপ্ত সময় দিন এবং খুব ভালো করে শিখুন। নাহলে আগামীতে দেখবেন যে কম্পিউটার না জানলে আপনার চাকরি হচ্ছে না। হ্যাঁ, এটা খুব কষ্টদায়ক। একমাত্র যদি আপনি শিক্ষক হতে চান বা হাতে গোনা কয়েকটা পোস্ট ছাড়া এখন প্রায় পোস্টে হচ্ছে কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে। এর পরবর্তী পদ হচ্ছে 9 নম্বর ফিল্ড সুপারভাইজার, 14তম গ্রেড, 30টি পদ আছে। এখানে বেশ কয়েকটি পদ, 30টি পদ। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর হচ্ছে স্নাতক ডিগ্রি। হ্যাঁ, স্নাতক ডিগ্রি, আর কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটার এক্সপিরিয়েন্স থাকতে হবে। 10 নম্বর পদ, আসলে 52টা পদ তো প্রতিটা আলোচনা করতে অনেক সময় লাগবে, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছে। এখন হচ্ছে এরপরে 10 নম্বর হচ্ছে গ্রাজুয়েট টিচার। হ্যাঁ, 14টি পদ, এটাও 14তম গ্রেড। এখানে হচ্ছে স্নাতক ডিগ্রি থাকতে হবে, তবে শর্ত আছে হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, বিএড ডিগ্রি ধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে দেখেন আসলে যে যারা বিএড কোর্স করবেন তারা কিন্তু শিক্ষকতার ক্ষেত্রে অনেক অ্যাডভান্টেজ পাবেন। এটা সবসময় আমি বরাবরই বলে এসেছি যে যারা বিএড করবেন তারা যদি 11তম গ্রেডে আপনারা জয়েন করেন তাহলে 10ম গ্রেডের বেতন পাবেন। এখানে একটা বড় আর্থিক সুবিধা না, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, এরপর হচ্ছে প্রজেকশনিস্ট, একটি পদ আছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং এই সাবজেক্টের আপনার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। 12 নম্বরে হচ্ছে ট্রেড ইনস্ট্রাক্টর, 2টি পদ।
এগুলো সব হচ্ছে ওরকম প্রশিক্ষণপ্রাপ্ত কেয়ারটেকার। একটি পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই যে লোভনীয় একটি পোস্ট, এটা কিন্তু প্রায় অধিদপ্তর বা মন্ত্রণালয় বা প্রতিটা সেক্টরেই থাকে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আর মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে আপনি ঢুকতে পারলেই প্রশাসনিক কর্মকর্তা হতে পারবেন খুব সহজেই, মানে অল্প কয়েক বছর চাকরি করলে প্রশাসনিক কর্মকর্তা হওয়ার সুযোগ থাকে। কিন্তু এমনি অধিদপ্তর বা ছোটখাটো যেসব সরকারি প্রতিষ্ঠান আছে এগুলোতে পদোন্নতি খুব স্লো। হ্যাঁ, তারপরে এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কম্পিউটারে বাংলায় 20, ইংরেজিতে 20, যেটা সব অফিসার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের পোস্টের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তারপর ইমেল, ওয়ার্ড প্রসেসিং, এগুলো স্বাভাবিক, এগুলো জানা থাকতে হবে। এরপর এটা হচ্ছে স্থায়ী পদ, আরেকটা হচ্ছে অস্থায়ী পদ। সেটাও 76টি পোস্ট, একই শিক্ষাগত যোগ্যতা, একই রিকোয়ারমেন্ট দিয়েছে। অস্থায়ী হলে এখানে হচ্ছে একটু জটিলতা হচ্ছে, আপনার হচ্ছে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আপনার চাকরির সীমা থাকবে। আবার যদি স্থায়ী ভবিষ্যতে হয় তাহলে তার কোনো কথাই নেই। এরপরে ডাটা এন্ট্রি অপারেটর, এটা অস্থায়ী পদ, 35টি পদ রয়েছে, 16তম গ্রেড, এখানেও একই রিকোয়ারমেন্ট, এইচএসসি পাস। হিসাব সহকারী 8টি পদ, এটা বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাস হতে হবে। এরপরে হিসাব সহকারী অস্থায়ী হচ্ছে 11টি পোস্ট রয়েছে। ওই যে সমাজসেবা অধিদপ্তর না, এটা আপনার নিজ জেলায়ও হওয়ার সম্ভাবনা থাকবে ভ্যাকেন্সি সাপেক্ষে। হ্যাঁ, তো এই কারণে আসলে কালক্ষেপণ না করে এর জন্য প্রস্তুতি নিতে থাকুন। তারপরে স্টোর কিপার 4টি পদ, টেলিফোন অপারেটর 1টি, বেঞ্চ সহকারী 1টি, নার্স 8টি, কম্পাউন্ডার 46টি। আসলে আমি একটু দ্রুত যাচ্ছি, এগুলো হচ্ছে সব এইচএসসি পাস, এগুলো আপনারা বুঝতে পারবেন। গাড়ি চালক 2টি, সহকারী প্রজেকশনিস্ট 1টি, ডারকম টেকনিশিয়ান 1টি, ওয়াশার ডেকার 1টি। এই যে সমাজকর্মী, ইউনিয়ন সমাজকর্মী, এইখানে হচ্ছে খেলা। এইখানে 16তম গ্রেডে 312টি পোস্ট, বুঝতে পারছেন যে 312টি পোস্ট এইখানে। তাহলে ভাইবার জন্য 3 বছর 1500 জন মিনিমাম লাগবে ভাইবার জন্য। হ্যাঁ, 1:5 যদি আমি ধরি, তো সেই ক্ষেত্রে আপনারা মানে সুবর্ণ একটি সুযোগ, এই পোস্টটাতে মিনিমাম আপনি ধরে রাখেন প্রায় 1 লাখের উপরে আবেদন করবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত 1500 টিকাবে বা 1200 এরকম টিকাতে পারে। এরপরে এখন তো প্যানেল সিস্টেম খুব সহজ, ভাইবা পর্যন্ত গেলে আপনি নিশ্চিত থাকুন যে যদি রিজিকে থাকে আজ হোক কাল হোক 6 মাস পরে হলেও আপনার 1 বছরের মধ্যে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য চেষ্টা করবেন অবশ্যই ভাইবা পর্যন্ত অ্যাটেন্ড করা। হ্যাঁ, বা সেইভাবে প্রিপারেশন নেওয়ানো। এখন সমাজকর্মীতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর বিভাগীয় প্রার্থীদের 35 বছর। অবশ্যই আগে প্রথমে যদি আপনার টার্গেট থাকে যে চাকরি, তাহলে এটাই অ্যাপ্লাই করুন, কারণ এরপরে যদি অবশ্য অনেকগুলো পোস্ট তো আপনি একাধিক আবেদন করতে পারবেন আমার যেটা ধারণা। এরপরে সমাজকর্মী পৌর, এটা 12টি পোস্ট। হ্যাঁ, এরপরে আবার বড় ভাইয়া আছে। হ্যাঁ, বড় ভাইয়ার পোস্টও 25টি। এখানে বড় ভাইয়াদের শর্ত হচ্ছে খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদধারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ হচ্ছে বিভিন্ন হোস্টেল থাকলে সেগুলোর বড় ভাইয়া, হ্যাঁ, যারা দেখাশোনা করবে আর কি, এরকম কিছু একটা হতে পারে। এরপরে হচ্ছে খালাম্মা হিসেবে নিয়োগ হবে 33টি পদ। তবে শর্ত থাকে যে এখানেও খেলাধুলা, সাংস্কৃতিক বা খালাম্মা পদে বিধবা প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে কিন্তু একটা দারুণ একটা সুযোগ, যে এটা অনেকে হয়তো খেয়াল করবেন না, যারা বিবাহিত বা তালাকপ্রাপ্ত আছেন, যাদের মানে ভাগ্য সহায় হচ্ছে না, তারা এই পদটিতে আবেদন করে নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেন। এটা একটা প্রশংসনীয় উদ্যোগ যে অগ্রাধিকার দেওয়া হবে। আরেকটা হচ্ছে শিক্ষক, 7টি পোস্ট, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। এখানে এটা হচ্ছে অনেক সমাজকর্মী দেখা যাচ্ছে যে বিভিন্ন এতিমখানা বা বিভিন্ন সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম থাকে, সেইগুলোর হচ্ছে এই পদগুলো সেইখানের জন্য খুব সম্ভবতই, বা বৃদ্ধাশ্রম বা অনেক কিছু হতে পারে, বা সমাজসেবামূলক যে প্রতিষ্ঠানগুলো থাকে। হ্যাঁ, এরপরে ট্রেড ইন্সট্রাক্টর 17টি, ধর্মীয় শিক্ষক 2টি, কেয়ারটেকার 1টি।
অনেক বড় নিয়োগ, প্রায় 6 পাতার একটা সার্কুলার। হ্যাঁ, কেয়ারটেকার একটি, ফটোকপি অপারেটর 18 গ্রেডের 2টি, কারিগরি শিক্ষক 157টি। এই যে এইখানেও দেখেন যে কারিগরি শিক্ষক উপজেলা ভিত্তিক, এইখানেও একটা বড় পোস্ট, এটি 157টি পোস্ট। হ্যাঁ, উপজেলা ভিত্তিক, মানে নিজ উপজেলায় আপনি চাকরি করার সুযোগ পাচ্ছেন, এটা আসলে খুব একটা বড় বিষয়। এই কারণে আপনারা অবশ্যই কি কি যোগ্যতা থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে আহ, এখানে আহ, বেশ কয়েকটি রিকোয়ারমেন্ট দিয়েছে যে কম্পিউটার কোর্সধারী, যেমন আমি যে ট্রেড কোর্স যেটা বললাম যে কারিগরির অধীনে যদি আপনি ওই কোর্সটা করেন কম্পিউটারে, ওই কোর্সধারী ব্যক্তিদেরকে এই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যুব উন্নয়ন 3 মাসের, তো ওইটা অগ্রাধিকার দিতেও পারে নাও পারে। তাহলে কম্পিউটার প্রশিক্ষক হিসেবে 31 জন, মোবাইল ডিভিডি 13টি, সেলাই 31টি, মানে এই পোস্টগুলো সেলাই শিক্ষক। হ্যাঁ, বাস ও বেতগুণ 8টি, বৈদ্যুতিক হাউজিং 13টি, ওয়েল্ডিং 8টি, নার্সারি 8টি, মৎস্য পোল্ট্রি 16টি, মৌমাছি চাষ 8টি, বাটিক বুটিক 15টি, আচার তৈরি 6টি। এটাই যে মহিলা অধিদপ্তর আছে এবং বিভিন্ন অধিদপ্তরে এই প্রশিক্ষণগুলো দিয়ে থাকে, তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা সনদগুলো সংগ্রহ করে রাখতে পারেন। হ্যাঁ, এইগুলো কিন্তু এই যে এই 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 সার্টিফিকেটগুলোই কিন্তু এই পদগুলোতে খুব কাজে দেবে। হ্যাঁ, কারিগরি প্রশিক্ষক। এরপরে আছে হেল্পার। হেল্পার 2টি পোস্ট, ফিডার অ্যাটেন্ডেন্ট এটা 20তম গ্রেডের সব একটি, আয়া 5টি পোস্ট, অ্যাটেন্ডেন্ট 2টি, দারোয়ান 4টি, নিরাপত্তা প্রহরী 15টি, বাবুর্চি 20টি, সহকারী বাবুর্চি 2টি, মালি 1টি, পরিচ্ছন্ন কর্মী 4টি, অফিস সহায়ক 478টি। এই যে আরেকটা পোস্ট 478, মানে 478 অফিস সহায়ক, মানে এইখানে আপনার মিনিমাম ভাইবার জন্য 2000+ টিকা, 2000। তো সেই ক্ষেত্রে এই পদটিতেও আবেদন করবে, আপনি ধরে রাখেন লাখের কাছাকাছি, মানে যেগুলোতে পোস্ট বেশি সেগুলোতে আবেদনকারীর সংখ্যাও বেশি হবে। হ্যাঁ, এখন এটার এইচএসসি পাস হলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারছেন। সেই কারণে এই পদগুলোতে বা কি ধরনের পড়াশোনা করতে হবে আমি যে বই সাজিয়ে রেখেছি, একটু ধৈর্য সহকারে শুনবেন, আমি বলার চেষ্টা করব। এখন বার্তাবাহক হচ্ছে 21টি। যাই হোক, মোটামুটি এই 52টি পোস্ট আমাদের শেষ হয়ে গেল পদের। এরপরে হচ্ছে যারা এখানে তো বিভাগীয় প্রার্থী বলেছে, আর যারা আগে আবেদন করেছেন ওই একই পদে আর আবেদন করার দরকার নেই, এটাও বলে দিয়েছি। এখন মোটামুটি আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা শেষ। এখন হচ্ছে আমরা কি কি পড়াশোনা করব সেই সম্পর্কে আলোচনা করব। এখন হচ্ছে যারা যেখানে কম্পিউটার ভিত্তিক রিকোয়ারমেন্ট রয়েছে, অবশ্যই আপনাদের প্রথমে বলেছি যে কম্পিউটার প্র্যাকটিস করতে হবে নিয়মিত। যেমন বাংলা আধা ঘন্টা প্রতিদিন টাইপিং করবেন, ইংলিশ আধা ঘন্টা, বা আপনি যত প্র্যাকটিস করবেন আপনার কম্পিউটার স্কিল তত ডেভেলপ হবে, টাইপিং স্পিড বাড়বে। হ্যাঁ, আর এটা আপনি নিয়মিত 1 মাস প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি খুব খুব সুন্দর স্পিড হয়ে যাবে আপনার। এটা হচ্ছে কম্পিউটার সেক্টরগুলো। এরপরে হচ্ছে যেগুলোতে কম্পিউটার নাই, যেমন সমাজকর্মী পদ বা অফিস সহায়ক পদ রয়েছে, সেইগুলোর সহ এবং আনুষঙ্গিক সব বিষয়গুলোর জন্য প্রথমে আপনাদের কি করা উচিত, প্রথমেই হচ্ছে এই সমাজ সেবা অধিদপ্তরে বিগত সালের যে এমসিকিউ বা লিখিত হোক প্রশ্ন সম্বলিত বই বাজারে পেয়ে যাবেন, আপনারা অলরেডি চলে আসবে খুব দ্রুতই। তাই সেই বইগুলো সংগ্রহ করে আপনারা বিগত সালের প্রশ্ন আগে সলভ করুন। সলভ করার পরে বা পড়ার পরে আপনারা আগে একটা ছোট করে খাতা তৈরি করবেন, সেখানে লিখবেন যে কোন কোন টপিক থেকে আপনারা দুর্বল বা কোন কোন টপিক আপনারা পারছেন না। হ্যাঁ, বিশেষ করে ইংরেজি এবং গণিতের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি একটু দক্ষ হন তাহলে যে কোনো চাকরি পরীক্ষাতে আপনারা টিকবেন। এটা হচ্ছে মানে সব থেকে চাকরিতে পাশ করা সহজ, মানে অনেকের কাছে কঠিন, কিন্তু এটা হচ্ছে প্রধান একটা ভূমিকা পালন করে। অঙ্ক এবং ইংরেজি যে ভালো করে তার জন্য যে কোনো চাকরিতে টেকা সহজ। আর এর পাশাপাশি বাংলা এবং সাধারণ জ্ঞান তো আপনাদের কেউ একটু ভালো হতে হবে, দক্ষ হতে হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা কি কি করবো, এটা তো বললাম যে সমাজসেবা অধিদপ্তরে বিগত সালে প্রশ্ন করতে হবে। এরপরে আপনারা যেহেতু প্রথমেই যেহেতু অনেক বড় পোস্ট, সেই কারণে এমসিকিউ হবে মাস্ট বি।
আর কয়েকটা পোস্টে হয়তো কম অ্যাপ্লাই হলে ডাইরেক্ট রিটেনও হতে পারে। তো এমসিকিউ যদি হয়, এমসিকিউ 70 অথবা 100 মার্কের হতে পারে, কারণ এখন প্রশ্নের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, সবকিছু আপডেট হচ্ছে, আর প্রতিযোগীও খুব বেশি হয়, প্রতিযোগিতাপূর্ণ হচ্ছে। সে কারণে হচ্ছে আমার পরামর্শ থাকবে এর পাশাপাশি বিগত সালে প্রশ্ন সলভ করা। সে কারণে বিসিএস এর এ যাবৎকালের 10 থেকে 50 পর্যন্ত যতগুলো বিসিএস আছে সেই বিসিএস গুলো আপনারা খুব সুন্দর করে পড়ে শেষ করবেন, বাংলা, ইংরেজি, গণিত, হ্যাঁ, বা সাধারণ জ্ঞান যেগুলো আছে সেগুলো শেষ করবেন। সে কারণে আমার তো এটা জব সলিউশন পুরাতনটা, এটা হচ্ছে জব সলিউশনের মাদার অফ জব সলিউশন বলা হয়। তা এই বইটা আপনারা নিতে পারেন, 1000 বা 900 এরকম দাম পড়বে। আপগ্রেডটা নিতে পারেন। এই বইটার সুবিধা হচ্ছে আপনার বিসিএস সহ প্রাইমারি, এনটিআরসির অল্প কিছু আছে, এবং আনুষঙ্গিক আপনার বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন এই যে নবম গ্রেড, দশম গ্রেডের চাকরি যত এমসিকিউ আছে, আপনি যদি এই বইটা মানে 2বার বা 3বার রিভিশন দিয়ে শেষ করতে পারেন, আপনার মানে বিগত সালের প্রশ্ন সব মাথায় থাকবে। আর গড়ে প্রায় 10,000 বা 10-12,000 বা 15,000 মতো বিগত সালের সর্বোচ্চ প্রশ্ন আছে। এইগুলো আসলে ঘুরে ফিরেই একই প্রশ্ন আসে, হ্যাঁ। আর শুধু ওই বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে, হ্যাঁ, তাহলে যে ধরনের প্রশ্ন আসুক আপনি পারবেন। এই কারণে বলি যে বেসিক ক্লিয়ার করে বুঝে শুনে আপনার বারবার প্র্যাকটিস করবেন, পড়বেন, তাহলে দেখবেন যে কোনো পরীক্ষায় আটকাবেন না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে আমিও সেই চেষ্টাই করেছি বা সেভাবে এগিয়েছি। এই কারণে অনেকগুলো পরীক্ষায় প্রায় 15-16টি পরীক্ষার মতো পাশ করেছি। এমসিকিউ, রিটেন, আবার অনেক প্রায় 8টা ভাইভা দিয়েছি। 8টা ভাইভার মধ্যে 2টা চাকরি তো আল্লাহর রহমতে করছি অলরেডি। সেই কারণে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা। এর পাশাপাশি হচ্ছে আপনারা এই যে গত 1 বছরের যত এমসিকিউ প্রশ্ন আছে, সেটা এই যে রিসেন্ট জব সলিউশন, এটা একটু পুরাতন, যেমন জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আছে, কিন্তু আপনারা চেষ্টা করুন বিগত সালে ওই লেটেস্ট প্রফেসরের জব সলিউশনটা কিনলে আপনারা বিগত সালের 1 বছরের পেয়ে যাবেন, তাহলে আর আলাদা করে কেনা লাগবে না। এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যে প্রাইমারির বই কেনার জন্য, হ্যাঁ, প্রাইমারির গাজী মিজানুর রহমানের বই সহ অন্যান্য যে কোনো প্রাইমারি বইতে বিগত সালে প্রশ্ন থাকে, যে বিগত প্রশ্ন থাকে ওই বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন। এটা হলো প্রাইমারি। এরপরে হচ্ছে নিবন্ধনও আমার কাছে আছে গাজী মিজানুর রহমান স্যারের বই, এটা পুরাতন যদিও, তারপরে নিবন্ধনের প্রশ্নগুলো আপনারা সলভ করবেন। এরপরে আমরা আসি, এটা এমসিকিউ গেল। এমসিকিউর ক্ষেত্রে আপনারা এভাবে পড়বেন, আর এমসিকিউ টপিক ভিত্তিক যখন আপনারা পড়বেন তখন হচ্ছে বিস্তারিত জেনে বুঝে পড়বেন। তাহলে হবে কি আপনাদের আর কষ্ট করে রিটেনের জন্য এক্সট্রা প্যারা নেওয়া লাগবে না। আর ম্যাথ যখন পড়বেন, ম্যাথ পড়লে অবশ্যই বিস্তারিত জেনে করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে রিটেনেও আপনার কাজে লাগবে। আর এমসিকিউ আপনি যখন বিস্তারিত জেনে করবেন তখন শর্টকাট আপনি খুব দ্রুত করতে পারবেন। কখনোই শর্টকাট শিখবেন না, এটা হচ্ছে আমার প্রথম অনুরোধ, হ্যাঁ। কারণ শর্টকাট শিখে মানুষ, আমরা তো বাঙালি তো সবসময় শর্টকাট খুঁজি আর সাজেশন খুঁজি। সাজেশন তো অবশ্যই আপনি বিগত সালে প্রশ্ন সলভ করলে বুঝতে পারবেন যে কোন টপিক পড়তে হবে কোনটা পড়তে হবে না, হ্যাঁ। সাজেশন নিজে তৈরি করবেন, কারণ কেউ দেখা যাচ্ছে বাংলায় ভালো, ইংলিশে ভালো, গণিতে ভালো, বা কেউ আমরা যদি ধরি যে গণিতের শতকরাই ভালো, কেউ বীজগণিতের দুর্বল, এই জন্য এক একজনের স্ট্রং জোন এক একটা। এই কারণে নিজের মতো করে যদি আপনি সিলেবাস তৈরি করে পড়াশোনা করেন তাহলে দেখবেন যে আপনি খুব দ্রুত আগাচ্ছেন। কিন্তু আপনি, কেউ আপনাকে সিলেবাস তৈরি করে দিল, তার মতো করে আগালে, হ্যাঁ, অবশ্যই গাইডলাইনের প্রয়োজন আছে, বা আমিও গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো সেই কারণে সেটা ফলো করবেন। এর পাশাপাশি আপনার এই সিলেবাসকে নিজের মতো করে মডিফাই করে নেবেন। এরপরে রিটার্নের জন্য আপনারা সেলফ প্রিপারেশন রিটার্ন বিগত সালে জব সলিউশন দেখতে পারেন। এখানে বিগত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আপডেট আছে, অথবা ওই যে অগ্রদূতের লিখিত জব সলিউশনও দেখলাম, ওটাও প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট আছে। হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যে আপডেট জব সলিউশন নেওয়ার। এর এই যখন আপনি রিটেন নেবেন, রিটেনের ক্ষেত্রে হচ্ছে রিটেন এবং এমসিকিউর ক্ষেত্রে আপনাদের জব সলিউশন একটু টিপস বলি, সেটা হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে কিভাবে। দেখেন 5টা আপনি মডেল নিলেন বা 5টা বিগত সালে প্রশ্ন সম্বলিত জব সলিউশন নিলেন, সেটা হচ্ছে আপনার পড়তে হবে যে বাংলা সাইড প্রথমে পড়বেন, এরপরে সাধারণ জ্ঞান পড়লেন,
আর এর পাশাপাশি আপনারা সবসময় চেষ্টা করবেন যে সকালে হচ্ছে ইংরেজি এবং আহ, গণিত প্র্যাকটিস করার, হ্যাঁ, বা পড়ার, হ্যাঁ। যে পাঁচটা মডেলের আপনি আহ, ইংরেজি পড়লেন, এরপর পাঁচটা মডেলের ম্যাথ প্র্যাকটিস করলেন, হ্যাঁ। এটা যখন একবার যে কোনো জব সিলেকশন শেষ করবেন, তখন দেখবেন যে আপনার মানে ঘুরে ফিরে একই প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, হ্যাঁ। তখন ওই প্রশ্নটা আপনার ব্রেনে স্থায়ী মেমোরিতে চলে যাবে, হ্যাঁ। আর এটা আপনি মুখস্থ এইভাবে করতে যাবেন না, শুধু মানে চোখ বোলানোর মতো আপনি রিডিং এর মতো পড়ে যান, তাতেই এনাফ, যথেষ্ট। আর যে দেখা যাচ্ছে ইংলিশ এবং ম্যাথের ক্ষেত্রে আপনি একটু লিখে লিখে প্র্যাকটিস করবেন, যে পাশে পড়তেছেন, খাতা রাখবেন, খাতা রেখে ওটা লিখে লিখে আপনি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে ওটা লং টাইম মেমোরিতে যাবে, হ্যাঁ। আর এর পাশাপাশি অবশ্যই তো নিয়মিত নিজ নিজ ধর্ম পালন করবেন, এটা সবসময় বলি, কারণ দিন শেষে সৃষ্টিকর্তা যদি রহমত না করে, তাহলে আপনি যতই কষ্ট করেন না কেন আপনি সফল হবেন না, হ্যাঁ। তাই এই ছিল হচ্ছে ছোট্ট করে পরামর্শ দেওয়ার চেষ্টা। আর আরেকটা বিষয়, ওই যে বলতেছিলাম যে আল্লাহ যদি রহমত না করে, আপনাকে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে আপনি এক সপ্তাহে অ্যাপ্লাই করে দেখেন, যে এক সপ্তাহ আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের সাথে পড়লে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো, আর নিজে নিজে পড়েন, এবং এর পাশাপাশি আপনারা তাহাজ্জুদে নামাজ পড়েন একটু, এক সপ্তাহ, বেশি না। আপনি তো ধরেন 2 বছর আপনি কোনো ফলাফল পাচ্ছেন না, কোনো কুল কিনারা পাচ্ছেন না, হতাশ হয়ে পড়ছেন, সেক্ষেত্রে এই এক সপ্তাহ আমার অনুরোধ রাখেন। আপনি এক সপ্তাহ পরে দেখবেন যে অনেক চেঞ্জ আসছে নিজের ভিতর। আল্লাহ তাআলা আপনাকে অনেক রহমত আপনার প্রতি প্রদর্শন করবেন এবং বর্ষণ করবেন। এর পাশাপাশি আপনার ভিতর ভালো লাগা কাজ করবে, হতাশা কেটে যাবে। এটা আমি মানে চাক্ষুষ প্রমাণ, আমি নিজেকে অ্যাপ্লাই করে পেয়েছি। এটা এখনো চেষ্টা করে যাচ্ছি, এবং আগামীতেও মৃত্যুর আগ পর্যন্ত করে যাব, কারণ আসলে সৃষ্টিকর্তার রহমত ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব না। এটা হলো সর্বশেষ কথা। আর সবাই নিয়মিত পড়াশোনা করবেন। আগামীতে যে আহ, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ উপলক্ষে সবাই খুব আনন্দের মধ্যে থাকবেন, কিন্তু আপনার বেকারদের জন্য আসলে ঈদ নেই, হ্যাঁ। ঈদ বেকারদের জন্য না। তারপরেও আপনারা পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি সকালে 2 ঘন্টা সময় দেন, ভোর 5টা থেকে 7টা পর্যন্ত পড়েন, ফজরের নামাজ পড়ে রাতে আপনি সন্ধ্যা 7টা বা 8টা পর্যন্ত আপনি সবাই সাথে আনন্দ আহ, কাটানোর পরে এরপরে আপনি 2 ঘন্টা সময় দেন। এই যে যে 2 ঘন্টা 3 ঘন্টা বা নিয়মিত একটা পড়ার চর্চার মধ্যে যখন থাকবেন, তখন হচ্ছে আপনার ধারাবাহিকতা রক্ষা হবে। আর এই ধারাবাহিকতা রক্ষা হলে এটাই হচ্ছে আপনার চাকরি পাওয়ার পথ সহজ করবে, হ্যাঁ। কারণ হচ্ছে বলে না যে বিন্দু বিন্দু জলকণা দিয়ে বিশাল মহাসমুদ্র সাগর তৈরি হয়। এই ছোট ছোট এই পদক্ষেপগুলোই কিন্তু আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে নেয়। যাই হোক, তারপর আমি ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ, অনেক সময় দেখা যাচ্ছে যে ভুল ত্রুটি হতে পারে, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।